দর্শক, গুম বিষয়ে যেই কাহিনী শোনা যাচ্ছে, যে রিপোর্টগুলো আসছে, খুবই ভয়াবহ, একেবারে শিউরে ওঠার মতো। আমরা সাধারণভাবে কিছু তথ্য জানি, কিন্তু এত বিস্তারিত জানি না। গুম কমিশন যেই রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে নানা তথ্যপাত্র সেখানে তুলে ধরা হয়েছে। এখানে শিরোনাম হচ্ছে, একটা রিপোর্ট করেছে, এই রিপোর্টের ভিত্তিতে গুমের জন্য কিভাবে টার্গেট করা হতো, নজরদারি হতো যেভাবে। এখানে বলা হচ্ছে যে 16 বছরের শাসনামলে অনেক মানুষ গুম হয়েছে আওয়ামী লীগের। গুমের ঘটনা তদন্তে অন্তর্বর্তী সরকার যে কমিশন গঠন করেছে, তাদের কাছে গুমের অভিযোগ এসেছে 1667টি। প্রাথমিকভাবে এর মধ্যে 758টি অভিযোগ পর্যালোচনা করেছে কমিশন। এই 16 বছরে সবচেয়ে বেশি গুমের ঘটনা ঘটেছে 2016 সালে 130টি। এছাড়া 9 সালে 5টি, 2010-এ দেখেন শুরুতে কিন্তু কম ছিল, 9-এ মাত্র 5টা, 2010-এ 19টা, 2011-তে 23টা, 12-তে 36টা, মানে আস্তে আস্তে এগুলি বাড়ছে। 2013-তে 73টা, 14-তে 45টা, 15-তে 78টা, অর্থাৎ দিন যত গেছে সেইভাবে বাড়ছে। গুমের শিকার ব্যক্তি, প্রত্যক্ষদর্শী ও গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, গুমের বেশিরভাগ ঘটনা সঙ্গে জড়িত ছিল র্যাব, প্রথমত পুলিশের গোয়েন্দা শাখা ডিবি, তারপরে সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই। মোটামুটি সবগুলো বাহিনী এই গুমের কালচারে অভ্যস্ত। গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয়, গুম সংস্কৃতি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে ঘুণাক্ষরে কেউ বুঝতে না পারে। উদাহরণ হিসাবে সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর তুলে নিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। নিজেদের বদলে অন্য সংস্থার পরিচয় দেওয়া হতো, যে র্যাবের লোক বলতেছে পুলিশ, পুলিশের লোক বলতেছে র্যাব। যেমন ডিজিএফআই হলে র্যাবের পরিচয় দেওয়া হতো, আর র্যাব হলে বলা হতো ডিবি। একটি বাহিনী তুলে নিয়ে আসার পর অন্য বাহিনীর কাছেও বন্দুক থাকতো, মানে এক বাহিনী থেকে আরেক বাহিনীতে ট্রান্সফার হতো। এরপর হত্যা বা মুক্তি দিত তৃতীয় কোনো বাহিনী, মানে যাতে কেউ বুঝতে না পারে আসলে কোন বাহিনী তাকে তুলে নিয়েছে। গুমের শিকার এক ব্যক্তির কল রেকর্ড থেকে দেখা যায়, তাকে তুলে নেওয়ার কিছুক্ষণ পরই তার মুঠোফোনের প্রথম অবস্থান শনাক্ত হয় ডিজিএফআই এর সদর দপ্তরে। এরপর তাকে নেওয়া হয় ঢাকার র্যাবের একাধিক আটক কেন্দ্রে। কয়েক মাস পর তাকে চট্টগ্রাম র্যাব 7-এর গ্রেপ্তারের কথা জানানো হয়। এতে বোঝা যায়, গুমের শিকার কোনো ব্যক্তিকে জীবিত পাওয়া গেলেও তাকে কেন কোন বাহিনী তুলে নিয়েছিল সেটা বোঝা সাংঘাতিক রকম কঠিন। এসব কারণে গুমের শিকার ব্যক্তিকে হত্যায় যারা সরাসরি জড়িত, তারাও জানতেন না কাকে তারা হত্যা করছেন, অথবা এই হত্যার কারণটা কি, কেনই বা এই হত্যাকাণ্ড হচ্ছে। এক বাহিনী একটা কারণে ধরছে, অন্য বাহিনীকে বলতেছে তুমি নাই করে দাও। বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে এইসব তথ্য উচ্চপদস্থ কর্মকর্তারা গোপন রাখতেন। আসলে একদম টপ লেভেল ছাড়া এগুলি কোনোভাবেই সম্ভব না। কমিশনের প্রতিবেদন বলছে যে তুলে নেওয়ার পর গুমের শিকার ব্যক্তিদের বিভিন্ন বাহিনীর মধ্যে হাত বদল, এক বাহিনীর এলাকায় অন্য বাহিনীর তৎপরতা, ও এসব তৎপরতার নির্দিষ্ট কোনো সীমানা না থাকায় গুমের ঘটনাগুলোর তদন্ত জটিল করে তুলছে। টার্গেট নির্ধারণ করা হতো নানাভাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে কাদেরকে, প্রভাবশালী এবং রাজনৈতিক ব্যক্তিদেরকে টার্গেট করা হতো। উদাহরণ হিসেবে নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনাটি উল্লেখ করা হয়েছে। এই হত্যাকাণ্ডে অভিযুক্ত র্যাব 11-র তৎকালীন কমান্ডিং অফিসার তারেক সাইদ মোহাম্মদ 164 ধারায় দেওয়া জবানবন্দিতে বলেছিলেন, সেই হত্যাকাণ্ডের জন্য তাকে এগিয়ে যেতে বলেছিলেন র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক এডিজি জিয়াউল আহসান, যে এখন কারাবন্দী। গুমের শিকার হওয়ার পর যখন ছেড়ে দেওয়া হয়, সেই সময় কি বলা হয়েছিল তার স্মৃতিচারণ করেছেন হুমাম কাদের চৌধুরী। ছেড়ে দেওয়ার সময় তাকে বলা হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে দ্বিতীয় সুযোগ দিচ্ছেন, তবে এক্ষেত্রে কিছু শর্ত আছে। আপনি রাজনীতি করতে পারবেন না, দেশ ছেড়ে চলে যেতে হবে, পরিস্থিতি উন্নতি হলে দেশে ফিরতে পারবেন। মনে রাখবেন, প্রধানমন্ত্রী আপনাকে জীবনে দ্বিতীয় সুযোগ দিচ্ছেন। দর্শক, এই কেউ সুযোগ পেয়েছেন, আবার অনেকে পাননি, এবং অধিকাংশের ক্ষেত্রেই আসলে মৃত্যু
মানে তার ভাগ্যে জুটেছে, তার কোনো হদিশ নেই। সেই ক্ষেত্রে অনেক ঠাট্টা করতো তারা, যে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে বিদেশে যেতে যে মারা গেছে, তারপরে প্রেমে ব্যর্থ হয়ে সংসারে অশান্তি, তারা নিজের আত্মগোপন করেছে, এতে সরকারের কোনো দায় নেই। এভাবে কাহিনী বলা হতো না, কোনো কাহিনী না। এগুলি সব হলো নানান সরকারি বাহিনী, এগুলি গুম খুনের সঙ্গে জড়িত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।